হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন। শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। বইটির লেখক ইংলিশ ভাষায় লিখেছেন। প্রত্যেক ভাষারই একটি মাধুর্য আছে, তাই এই ইংলিশ থেকে বাংলায় রূপান্তর করার ফলে চলিত বাংলা ভাষা পাবেন না। কিছু ভুলও হতে পারে, ভুলের জন্য মার্জনা করবেন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। Chapter 4. The Mahajanapadas of the Indo-Gangetic Plain, circa 600 to 300 BCE. The 6th century BCE is known as an era of second urbanization in the Indian subcontinent after the decline of the Harappan towns and nearly after a gap of more than 1,000 years. Urban centers emerged again but not in the Indus plain. The center of economic and political activity shifted from the northwest Punjab, Haryana and western UP to eastern UP and Bihar, Ganga basin. This region was not only fertile on account of better rainfall and river systems, but was also closer to the iron production centers. As has been detailed in the earlier chapters, in the later Vedic period, people had started agriculture, which made them settle down at a particular place. The new iron agricultural tools and implements, such as the plowshare, enabled the people to clear thick forest cover and cultivate the hard soil of this area. Also, iron weapons made the warrior class more important, and slowly, people gained a strong allegiance to the territory they belonged to rather than the Jana or tribe. These permanent settlements led to the foundation of the Janapadas, or territorial states, under the control of the king. The use of better iron tools and weapons enabled some territorial states to become very large, and they came to be called Mahajanapadas, large territorial states. In North India, cities and states became visible in South India a few centuries later. Most of the Mahajanapadas were situated in the north of Vindhyas, between Bihar in the east to the northwest frontier of the subcontinent. From c. 600 BCE, the political history of India is the history of struggles between these states for supremacy. According to Buddhist texts, Anguttara Nikaya, the land between Himalayas and Narmada, was divided into 16 independent states, Mahajanapadas, as shown below. Kamboja, Gandhara, Kuru, Shurasena, Panchala, Matsya, Koshala, Malla, Vrija, Kashi, Magadha, Avanti, Vatsa, Anga, Chettiya, Asaka. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীকে ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়ন এর একটি যুগ বলা হয়। হরপ্পান শহরগুলির পতনের পর এবং প্রায় 1000 বছরেরও বেশি সময়ের ব্যবধানের পরে, নগর কেন্দ্রগুলি আবার আবির্ভূত হয়েছিল, কিন্তু সিন্ধু সমভূমিতে নয়। অর্থনৈতিক ও রাজনৈতিক কার্যকলাপের কেন্দ্র উত্তর পশ্চিম পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম ইউপি থেকে স্থানান্তরিত হয়েছে। পূর্ব ইউপিতে এবং বিহার, গঙ্গা অববাহিকা, ভালো বৃষ্টিপাত এবং নদী ব্যবস্থার কারণে এই অঞ্চলটি কেবল উর্বর ছিল না, লোহা উৎপাদন কেন্দ্রের কাছাকাছিও ছিল। পূর্ববর্তী অধ্যায়ে যেমন বিস্তারিত বলা হয়েছে, পরবর্তী বৈদিক যুগে মানুষ কৃষিকাজ শুরু করেছিল, যার ফলে তারা একটি নির্দিষ্ট স্থানে বসতি স্থাপন করেছিল। নতুন লোহার কৃষি সরঞ্জাম এবং সরঞ্জাম, যেমন লাঙ্গল ভাগ, জনগণকে ঘন বনের আচ্ছাদন পরিষ্কার করতে এবং এই এলাকার শক্ত মাটি চাষ করতে সক্ষম করেছে। এছাড়াও, লোহার অস্ত্রগুলি যোদ্ধা শ্রেণীকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছিল এবং ধীরে ধীরে, জন বা গোত্রের পরিবর্তে লোকেরা যে অঞ্চলের অধিকারী ছিল তার প্রতি দৃঢ় আনুগত্য অর্জন করেছিল। এই চিরস্থায়ী বন্দোবস্তগুলি রাজার নিয়ন্ত্রণে জনপদ বা আঞ্চলিক রাজ্যগুলির ভিত্তি তৈরি করেছিল। উন্নততর লোহার সরঞ্জাম এবং অস্ত্রের ব্যবহার কিছু আঞ্চলিক রাজ্যকে অনেক বড় হতে সক্ষম করে এবং উত্তর ভারতে তাদের মহাজনপদ, বৃহৎ আঞ্চলিক রাজ্য বলা হয়। শহর এবং রাজ্যগুলি কয়েক শতাব্দী পরে দক্ষিণ ভারতে দৃশ্যমান হয়। অধিকাংশ মহাজনপদ বিন্ধ্যের উত্তরে, পূর্বে বিহার থেকে উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্ত পর্যন্ত অবস্থিত ছিল। থেকে গ. 600 খ্রিস্টপূর্বাব্দ, ভারতের রাজনৈতিক ইতিহাস আধিপত্যের জন্য এই রাজ্যগুলির মধ্যে লড়াইয়ের ইতিহাস। বৌদ্ধ গ্রন্থ অনুসারে, আঙ্গুত্তারা নিকা, হিমালয় এবং নর্মদার মধ্যবর্তী ভূমি, 16টি স্বাধীন রাজ্যে, মহাজনপদ বিভক্ত ছিল, যা নিচে দেখানো হয়েছে। কম্বোজ, গান্ধার, কুরু, সুরসেন, পাঞ্চাল, মৎস্য, কোশল, মল্ল, ব্রিজ, কাশী, মগধ, অবন্তী, বৎস, অঙ্গ, চেতিয়া, আশাক। Anga, state. Modern districts of Manger and Bhagalpur, Bihar. The capital of Anga is Champa.
located at the confluence of Ganga and Champa rivers. Champa was an important commercial center on the trade routes and merchants sailed from here to Suvarnabhumi, Southeast Asia. Kashi, state. Capital of Kashi is Varanasi, modern Banaras. Kashi was eventually captured by Koshala. Koshala, state. Eastern UP, included Ayodhya and the tribal republican territory of Shakyas of Kapilavastu. Sarayu River divided the state into two parts, northern parts capital, Shravasti, and southern parts capital, Kushavti. King Prasenjit, Buddha's contemporary. The tribal republic of the Shakyas of Kapilavastu included Lumbini, which is the birthplace of Gautam Buddha. Bajji, state. North of Ganga in the division of Tirut. Confederacy of 8 or 9 clans of which the Lichavis, capital, Vaishali, Vidihans, capital, Mithila, Janatrikas, based in Kundapura, and Vajis, capital, Vaishali, were important. Capital of Vijji is Vaishali, modern Basad in North Bihar. King Chetaka, brother of Trishala, mother of Mahavira, and father of Chelina, wife of Magadha king Bimbasara. Mahavira belonged to the Janatrikas clan. The Vajis were defeated and assimilated in the Magadha Empire by Ajatashatru. অঙ্গ রাজ্য আধুনিক জেলা মুঙ্গের এবং ভাগলপুর বিহার। অঙ্গের রাজধানী হল চম্পা, গঙ্গা ও চম্পা নদীর সঙ্গমস্থলে অবস্থিত। চম্পা বাণিজ্য পথে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল এবং এখান থেকে সুবর্ণভূমি, দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বণিকরা যাত্রা করত। কাশী রাজ্য কাশীর রাজধানী বারাণসী, আধুনিক বেনারস। কাশী শেষ পর্যন্ত কোশলের হাতে বন্দী হয়। কোশল রাজ্য পূর্ব ইউপি, অযোধ্যা এবং কপিলাবস্তুর শাক্যদের উপজাতি ও প্রজাতন্ত্র অঞ্চল অন্তর্ভুক্ত। সরয়ু নদী রাজ্যটিকে দুটি ভাগে বিভক্ত করেছে, উত্তর অংশের রাজধানী শ্রাবস্তী এবং দক্ষিণ অংশের রাজধানী কুশাবতী। রাজা প্রসেনজিৎ বুদ্ধের সমসাময়িক। কপিলাবস্তুর শাক্যদের উপজাতি ও প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত ছিল লুম্বিনী, যা গৌতম বুদ্ধের জন্মস্থান। ভাজ্রি রাজ্য তিরহুত বিভাগে গঙ্গার উত্তরে 8 বা 9টি গোত্রের কনফেডারেসি, যার মধ্যে লিচ্ছবি রাজধানী, বৈশালী, বিদেহংস রাজধানী, মিথিলা, গ্যাত্রিক কুন্দপুরে অবস্থিত এবং বজ্রিস রাজধানী, বৈশালী গুরুত্বপূর্ণ ছিল। ভাজ্রির রাজধানী হল বৈশালী, উত্তর বিহারের আধুনিক বাসরহ। রাজা চেতক ত্রিশলার ভাই, মহাবীরের মা এবং চেল্লানার পিতা মগধ রাজা বিম্বিসারের স্ত্রী। মহাবীর গ্যাত্রিক বংশের ছিলেন। মগধ সাম্রাজ্যে অজাতশত্রুর হাতে বজ্রিরা পরাজিত ও আত্মীভূত হয়েছিল। Mallas, state. Capital of Mallas is Kushinara and Pava. Kusinara and Pava are very important in the history of Buddhism, since Buddha took his last meal and was taken ill at Pava, and went to his Mahaparinirvana at Kusinara. Cheti or Chedi, state. Eastern part of Bundelkhand in central India. Capital of Cheti or Chedi is Shuktimati or Sotivitinagara. King Shishupala. According to certain Puranas, he is considered as an ally of Jarasindha of Magadha and Duryodhana of Kuru. He was a rival of Vasudeva Krishna, who was his uncle's son. He was killed by Vasudeva Krishna during the Rajasuya sacrifice of the Pandava king Yudhishthira. Vatsa, state. On the banks of river Yamuna. Vatsa was known for its fine cotton textiles. The capital of Vatsa is Kaushambi, at the confluence of the Ganga and Yamuna, near Allahabad. King Udena. Udena was the hero of 3 Sanskrit dramas, viz. Swapnavasavaditta of Bhasha, Priyadarshika and Ritnavali of Harsha. Legends recount a rivalry between Udena and Pradyota of Avanti, and refer to a love affair between Udena and Vasavaditta, Pradyota's daughter. Kuru, state. The capital of Kuru is Indraprasth. The epic poem, the Mahabharata, tells of a conflict between 2 branches of the reigning Kuru clan. মাল্লা রাজ্য মল্লদের রাজধানী কুশিনারা ও পাভা। বৌদ্ধ ধর্মের ইতিহাসে কুশিনারা এবং পাভা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বুদ্ধ তার শেষ খাবার গ্রহণ করেছিলেন এবং পাভাতে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং কুশিনারায় তার মহাপরিনির্বাণে গিয়েছিলেন। চেতি বা চেদি রাজ্য মধ্য ভারতের বুন্দেলখণ্ডের পূর্ব অংশ। চেতি বা চেদির রাজধানী হল শক্তিমতী বা ষষ্ঠীবতীনগর। রাজা শিশুপাল। কিছু পুরাণ অনুসারে তিনি মগধের জরাসন্ধ এবং কুরু দুর্যোধনের মিত্র হিসাবে বিবেচিত হন। তিনি বাসুদেব কৃষ্ণের প্রতিদ্বন্দ্বী ছিলেন, যিনি ছিলেন তার মামার ছেলে। পাণ্ডব রাজা যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় তিনি বাসুদেব কৃষ্ণের হাতে নিহত হন। বৎস রাজ্য যমুনা নদীর তীরে।
ভাদশা তার সূক্ষ্ম সুতির বস্ত্রের জন্য পরিচিত ছিল। বৎসের রাজধানী হল কৌশাম্বী, এলাহাবাদের কাছে গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে। রাজা উদয়ন উদয়ন 3টি সংস্কৃত নাটকের নায়ক ছিলেন, যেমন ভাষার স্বপ্নবাসবদত্ত, প্রিয়দর্শিকা এবং হর্ষের রত্নাবলী। কিংবদন্তিগুলি উদয়ন এবং অবন্তীর প্রদ্যোতার মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতা বর্ণনা করে এবং উদয়না এবং ভাস্বদত্তের প্রদ্যোতার কন্যা মধ্যে একটি প্রেমের সম্পর্কে উল্লেখ করে। কুরু রাজ্য কুরুর রাজধানী ইন্দ্রপ্রস্থ। মহাকাব্য মহাভারত শাসক কুরু বংশের 2টি শাখার মধ্যে সংঘর্ষের কথা বলে। Panchala, state. Ganga river divided the state into two parts. Northern parts capital, Ahitchhatra, modern Bareilly, UP, and southern parts capital, Kampilya, modern Farokhabad, UP. The famous city of Kannauj was situated in the kingdom of Panchala. Matsya, state. Jaipur, Alwar and Bharatpur area of Rajasthan. The capital of Matsya is Viritanagara, modern Bharat. Founder, Virata. Shurarena, state. The capital of Shurarena is Mathura, on banks of Yamuna. King, Avantipura. Disciple of Buddha. Avanti, state. Central Malwa. The capital divided by the Vindhyas, North Avanti, Ujjain and South Avanti Mahishmati. King, Pradyota, father-in-law of Udena. Gandhara, state. Modern Peshawar and Rawalpindi, Pakistan, and the Kashmir Valley. Capital of Gandhara is Takshashila, Taxila, major center for trade and learning. King, Pushkarasarin, had cordial relation with Magadha and waged a successful war against Avanti. The Bahastan inscription of the Achaemenid Emperor Darius mentions that Gandhara was conquered by the Persians in the later part of 6th century BCE. পাঞ্চালা রাজ্য গঙ্গা নদী রাজ্যটিকে 2টি ভাগে বিভক্ত করেছে। উত্তর অংশের রাজধানী অহিচ্ছত্র, আধুনিক বেরেলি, ইউপি, এবং দক্ষিণ অংশের রাজধানী কাম্পিল্লা, আধুনিক ফারুখাবাদ, ইউপি। বিখ্যাত কনৌজ শহরটি পাঁচাল রাজ্যে অবস্থিত ছিল। মৎস্য রাজ্য রাজস্থানের জয়পুর, আলওয়ার এবং ভরতপুর এলাকা। মৎস্যের রাজধানী হল বিরাটনগর, আধুনিক বৈরাট। প্রতিষ্ঠাতা বিরাট। সুরারেনা রাজ্য সুরারেনার রাজধানী মথুরা, যমুনার তীরে। রাজা অবন্তিপুর। বুদ্ধের শিষ্য। অবন্তী রাজ্য মধ্য মালওয়া। বিন্ধুরা উত্তর অবন্তী দ্বারা বিভক্ত রাজধানী, উজ্জয়িনী এবং দক্ষিণ অবন্তী মহিষমতি। রাজা প্রদ্যোতা, উদয়নার শ্বশুর। গান্ধার রাজ্য আধুনিক পেশোয়ার এবং রাওয়ালপিন্ডি, পাকিস্তান এবং কাশ্মীর উপত্যকা। গান্ধার রাজধানী হল তক্ষশিলা বাণিজ্য ও শিক্ষার প্রধান কেন্দ্র। রাজা পুষ্কর সারেন। মগধের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং অবন্তীর বিরুদ্ধে সফল যুদ্ধ পরিচালনা করেছিল। আচেমেনিড সম্রাট দারিয়াসের বেহিস্তুন শিলালিপিতে উল্লেখ করা হয়েছে যে গান্ধার পার্সিয়ানরা খ্রিস্টপূর্ব 6 শতকের শেষভাগে জয় করেছিল। Kamboja, state. Rajouri and Hajra, Kashmir, and northwest frontier province of Pakistan. The capital of Kamboja is Puncha. The Kambojas were famous in ancient times for their excellent breed of horses and as remarkable horsemen located in the Uttarapatha or northwest. Ashavaka, Assaka, state. Located on the banks between the rivers of the Godavari River, Godavari and Manjira. The capital of Ashavaka, Assaka is Potali. Modern Bodhan, district Nizamabad, and parts of Adilabad in Telangana. It was the only Mahajanapada situated to the south of the Vindhya range, and was in Dakshinapatha. Magadha, state. Modern Patna and Gaya. The capital of Magadha is Rajagriha or Girivraja. Haryankar dynasty. It should be noted that the most powerful states in the 6th century were Magadha, Koshala, Vatsa, and Avanti, and 2 of the Mahajanapads, the Vijji and Malla, were Gana Sanghas. The Gana Sanghas, literally meaning an assembly of Gana, those who claimed to be of equal status, were an alternative polity to the kingdoms. Unlike kingdoms where they had a single hereditary monarch, the Gana Sanghas had a government by assembly, and within this assembly too, they had an oligarchy. Some of the Ganas were of one clan, e.g. the Shakyas and the Mallas, while the others were confederation of several clans, e.g. Bajis. কম্বোজ রাজ্য রাজৌরি এবং হাজরা কাশ্মীর এবং পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। কম্বোজের রাজধানী পুঞ্চা। কম্বোজরা প্রাচীনকালে তাদের চমৎকার প্রজাতির ঘোড়া এবং উত্তর পথ বা উত্তর পশ্চিমে অবস্থিত অসাধারণ ঘোড়সওয়ার হিসেবে বিখ্যাত ছিল। আশবাক আশাকা রাজ্য
গোদাবরী নদী, গোদাবরী ও মঞ্জিরা নদীর মধ্যবর্তী তীরে অবস্থিত। আশাভোগ আশাকার রাজধানী পোটালি। আধুনিক বোধন, জেলা নিজামাবাদ এবং তেলেঙ্গানার আদিলাবাদের কিছু অংশ। এটি ছিল একমাত্র মহাজনপদ যা বিন্ধ্য রেঞ্জের দক্ষিণে অবস্থিত এবং দক্ষিণ পাটে ছিল মগধ রাজ্য। আধুনিক পাটনা ও গয়া। মগধের রাজধানী হল রাজগৃহ বা গিরিব্রজ। কোরিয়াং রাজবংশ। উল্লেখ্য যে ষষ্ঠ শতাব্দীতে সবচেয়ে শক্তিশালী রাজ্যগুলি ছিল মগধ, কোশল, বৎস এবং অবন্তী এবং মহাজনপদগুলির মধ্যে দুটি, বজ্রী এবং মল্ল ছিল গণসংঘ। গণসংঘ আক্ষরিক অর্থে গণের সমাবেশ, যারা নিজেদেরকে সমান মর্যাদার দাবি করে, ছিল রাজ্যগুলির একটি বিকল্প রাষ্ট্র। রাজ্যগুলির বিপরীতে যেখানে তাদের একক বংশগত রাজা ছিল, গণসংঘের একটি সমাবেশ দ্বারা একটি সরকার ছিল এবং এই সমাবেশের মধ্যেও তাদের একটি অলিগার্কি ছিল। কিছু গণ এক বংশের ছিল, যেমন শাক্য এবং মল্ল, যখন অন্যরা বেশ কয়েকটি গোষ্ঠীর কনফেডারেশন ছিল, যেমন ভাজ্যিস। Gana Sanghas, chiefdoms and oligarchies. The chief office was not hereditary and was known as Ganapati or Ganaraja. The power was vested in an aristocratic council comprising heads of leading Kshatriya families, and the authority structure of Ganas had greater elements of tribal organization. Most of the Ganas were located in or near the Himalayan foothills in eastern India, which also suggests that probably their establishment predated the transition to kingdoms, as clearing wooded low-lying hills was comparatively easier than the marshy jungles of the plain. The corporate aspect of government was a major attribute of Gana Sanghas. They were based in smaller geographical areas and had more representative government. The discussion matters were placed before the assembly, who met in a hall called Santhagara. Gana Puraka was responsible for ensuring quorum required for major deliberations. The council discussed and debated the issues and they were put to vote, if a unanimous decision could not be reached. Voting was done with the pieces of wood known as salikas, and Salika Gahapaka, the collector of votes, ensured honesty and impartiality. The Gana Sanghas had only two strata: the Kshatriya Rajakula, ruling families, and the Dasakarmikara, slaves and laborers. Gana Sanghas were more ready to tolerate unorthodox views and more open to individualistic or independent opinion than the kingdoms. This tolerance was the major reason that two of the most venerated gurus of the heterodox sects, i.e. Mahavira, Jainism, belonged to Vijji Confederacy, and Buddha, Buddhism, belonged to Shakya clan, were able to propagate their philosophy in a more unrestricted way in Gana Sanghas as compared to kingdoms. গণসংঘ প্রধান ও অলিগার্চি। প্রধান কার্যালয় বংশগত ছিল না এবং গণপতি বা গণরাজা নামে পরিচিত ছিল। নেতৃস্থানীয় ক্ষত্রিয় পরিবারের প্রধানদের সমন্বয়ে একটি সম্ভ্রান্ত পরিষদে ক্ষমতা ন্যস্ত ছিল এবং গণের কর্তৃত্ব কাঠামোতে উপজাতীয় সংগঠনের বৃহত্তর উপাদান ছিল। অধিকাংশ গণ পূর্ব ভারতে হিমালয়ের পাদদেশে বা তার কাছাকাছি অবস্থিত ছিল, যা ইঙ্গিত করে যে সম্ভবত তাদের প্রতিষ্ঠা রাজ্যের রূপান্তরের পূর্বে ছিল, কারণ সমতলের জলা জঙ্গলের তুলনায় বনভূমির নিচু পাহাড়গুলি পরিষ্কার করা তুলনামূলকভাবে সহজ ছিল। সরকারের কর্পোরেট দিক ছিল গণসংঘের একটি প্রধান বৈশিষ্ট্য। তারা ছোট ভৌগোলিক এলাকায় ভিত্তিক ছিল এবং আরও প্রতিনিধিত্বমূলক সরকার ছিল। আলোচনা সান্তাগারা নামক একটি হলের সমাবেশের সামনে বিষয়গুলি রাখা হয়েছিল। গণপুরকা প্রধান আলোচনার জন্য প্রয়োজনীয় কোরাম নিশ্চিত করার জন্য দায়ী ছিল। কাউন্সিল আলোচনা করে এবং বিতর্ক করে এবং একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে তাদের ভোট দেওয়া হয়। শলাকা নামে পরিচিত কাঠের টুকরো দিয়ে ভোট দেওয়া হয় এবং শালাকা গহাপাকা ভোট সংগ্রহকারী, সততা ও নিরপেক্ষতা নিশ্চিত করে। গণসংঘের মাত্র দুটি স্তর ছিল: ক্ষত্রিয় রাজকুল, শাসক পরিবার, এবং দাসকর্মকার, দাস ও শ্রমিক। গণসংঘগুলি অপ্রচলিত দৃষ্টিভঙ্গি সহ্য করার জন্য আরও প্রস্তুত ছিল এবং রাজ্যগুলির চেয়ে ব্যক্তিবাদী বা স্বাধীন মতামতের জন্য আরও উন্মুক্ত ছিল। এই সহনশীলতার প্রধান কারণ ছিল ভিন্নধর্মী সম্প্রদায়ের সবচেয়ে সম্মানিত দুই গুরু, অর্থাৎ মহাবীর, জৈন ধর্ম, ভাজ্যী সংঘের অন্তর্গত, এবং বুদ্ধ, বৌদ্ধ ধর্ম, শাক্য বংশের অন্তর্গত, তাদের দর্শনকে আরও সীমাবদ্ধ উপায়ে প্রচার করতে সক্ষম হয়েছিল। রাজ্যের তুলনায় গণসংঘ। Kingdoms. The kingdoms registered a centralized government with king as sovereign and all the power was vested in him and ruling family.
The ruling family became a dynasty with hereditary succession and mostly following primogeniture. D. Major kingdoms generally occupied the fertile alluvial tracts of the Ganga Valley. C. Political power was concentrated in the king, who was advised and assisted by ministers, advisory councils such as Parishad and Sabha. However, with the emergence of the concept of divinity of king, and more emphasis on priestly rituals, the centrality of the popular assemblies was reduced. D. Clan loyalty weakened in the kingdoms and more focus was on caste loyalties and loyalty towards the king. A. The Brahmanical political, social and religious theory was more deeply entrenched in kingdoms. রাজ্য রাজ্যগুলি সার্বভৌম হিসাবে রাজার সাথে একটি কেন্দ্রীভূত সরকার নিবন্ধিত করেছিল এবং সমস্ত ক্ষমতা তার এবং শাসক পরিবারের উপর ন্যস্ত ছিল। শাসক পরিবার বংশগত উত্তরাধিকারের সাথে একটি রাজবংশ হয়ে ওঠে এবং বেশিরভাগই আদিম বংশানুক্রমিকতা অনুসরণ করে। প্রধান রাজ্যগুলি সাধারণত গঙ্গা উপত্যকার উর্বর পলিমাটি দখল করত। সি. রাজনৈতিক ক্ষমতা রাজার মধ্যে কেন্দ্রীভূত ছিল, যাকে মন্ত্রী, উপদেষ্টা পরিষদ যেমন পরিষদ ও সভা দ্বারা পরামর্শ ও সহায়তা করা হতো। যাই হোক, রাজার দেবত্ব ধারণার উত্থান এবং পুরোহিতদের আচার অনুষ্ঠানের উপর বেশি জোর দেওয়ার ফলে জনপ্রিয় সমাবেশগুলির কেন্দ্রীয়তা হ্রাস পায়। রাজ্যগুলিতে গোষ্ঠীর আনুগত্য দুর্বল হয়ে পড়ে এবং রাজার প্রতি জাতিগত আনুগত্য এবং আনুগত্যের উপর বেশি মনোযোগ দেওয়া হয়েছিল। ব্রাহ্মণ্য রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় তত্ত্ব রাজ্যে আরও গভীরভাবে নিহিত ছিল। Political conflicts and the preeminence of Magadha. The political conflict among the Mahajanapadas ultimately led to the emergence of Magadha as the most powerful state in the center of a vast empire. Magadha's rise to political supremacy began with Bimbisara, who belonged to the Haryankar dynasty, and ruled for 52 years, from 544 to 492 BCE. In the Mahavansa, it is stated that he was anointed as the king by his father at the age of 15, which suggests that he was not the founder of his dynasty. He was a contemporary of both Buddha and Mahavira, and paid equal respect to them. Through his conquests and diplomacy, Bimbisara made Magadha the paramount power. He pursued a three-pronged policy, namely, matrimonial alliances, friendship with strong rulers and conquest of weak neighbors to expand the empire. রাজনৈতিক দ্বন্দ্ব এবং মগধের প্রাক সম্মান। মহাজনপদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব শেষ পর্যন্ত মগধের সবচেয়ে শক্তিশালী রাজ্য এবং একটি বিশাল সাম্রাজ্যের কেন্দ্র হিসাবে উত্থান ঘটায়। মগধের রাজনৈতিক আধিপত্যের উত্থান বিম্বিসারের সাথে শুরু হয়েছিল, যিনি হরিয়াঙ্ক রাজবংশের অন্তর্গত ছিলেন এবং 544 থেকে 492 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত 52 বছর শাসন করেছিলেন। মহাবংশে এটি বলা হয়েছে যে তিনি 15 বছর বয়সে তার পিতা কর্তৃক রাজা হিসাবে অভিষিক্ত হয়েছিলেন, যা থেকে বোঝা যায় যে তিনি তার রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন না। তিনি বুদ্ধ ও মহাবীর উভয়েরই সমসাময়িক ছিলেন এবং তাদের প্রতি সমান সম্মান দিতেন। বিম্বিসার তার বিজয় এবং কূটনীতির মাধ্যমে মগধকে সর্বশক্তিমান করে তোলেন। তিনি একটি ত্রিমুখী নীতি অনুসরণ করেছিলেন, যথা বৈবাহিক জোট, শক্তিশালী শাসকদের সাথে বন্ধুত্ব এবং সাম্রাজ্য বিস্তারের জন্য দুর্বল প্রতিবেশীদের জয়। Haryankar dynasty, Magadha. Founder, probably the grandfather of Bimbisara, 566 BCE. Actual foundation by Bimbisara, 544 to 492 BCE, contemporary of Buddha and Mahavira. Capital at Rajgriha, Girivraja, which was an impressive city and almost impregnable, is surrounded by 5 hills, the openings in which were closed by stone walls on all sides. Earlier, had rivalry with Avanti's king Pradyota, but later became friends, and Bimbisara even sent his royal physician Jivaka to Ujjain, along Dakshinapatha to Avanti, when Pradyota had jaundice. Conquered Anga, East Bihar, by defeating its ruler Brahmaditta. Anga, and especially its capital, Champa, were important for inland and maritime trade. Strengthened his position by 3 matrimonial alliances. Marriage relations with the different princely families gave enormous diplomatic prestige and paved the way for expansion of Magadha westward and northward. He took 3 wives. His first wife was from Koshala named Mahakoshala, sister of Prasenjit, who brought in dowry the territory of Kashi, which yielded a revenue of 100,000 coins. His second wife was the Lichavi princess Chelina from Vaishali, who gave birth to Ajatashatru. His third wife was the daughter of the chief of the Madhura Dan, Punjab.
কোরিয়াঙ্ক রাজবংশ, মগধ প্রতিষ্ঠাতা সম্ভবত বিম্বিসারের পিতামহ 566 খ্রিস্টপূর্ব। প্রকৃত ভিত্তি বিম্বিসার 544 থেকে 492 খ্রিস্টপূর্বাব্দ, বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক। রাজগৃহে রাজধানী গিরিভরাজা, যা ছিল একটি চিত্তাকর্ষক শহর এবং প্রায় দুর্ভেদ্য ছিল 5টি পাহাড়ে ঘেরা, যার খোলার চারপাশ পাথরের দেয়াল দিয়ে বন্ধ ছিল। এর আগে অবন্তীর রাজা প্রদ্যোতার সাথে তার শত্রুতা ছিল, কিন্তু পরে বন্ধুত্ব হয় এবং প্রদ্যোতার জন্ডিস হলে বিম্বিসার তার রাজকীয় চিকিৎসক জীবককে উজ্জয়িনে, দক্ষিণাপথে অবন্তীর কাছে পাঠান। এর শাসক ব্রহ্মদত্তকে পরাজিত করে অঙ্গ, পূর্ব বিহার জয় করেন। অঙ্গা এবং বিশেষ করে এর রাজধানী চম্পা অভ্যন্তরীণ ও সামুদ্রিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তিনটি বৈবাহিক জোট দ্বারা তার অবস্থানকে শক্তিশালী করেছে। বিভিন্ন রাজকীয় পরিবারের সাথে বিবাহ সম্পর্ক প্রচুর কূটনৈতিক প্রতিপত্তি দান করে এবং মগধের পশ্চিম ও উত্তর দিকে সম্প্রসারণের পথ প্রশস্ত করে। তিনি 3টি স্ত্রী গ্রহণ করেছিলেন। তার প্রথম স্ত্রী কোশল থেকে ছিলেন মহাকোশলা, প্রসেনজিতের বোন, যিনি যৌতুক নিয়ে এসেছিলেন কাশী অঞ্চলে, যা থেকে 1 লাখ মুদ্রা আয় হয়েছিল। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন বৈশালীর লিচ্ছবি রাজকুমারী চেল্লানা, যিনি অজাতশত্রুর জন্ম দিয়েছিলেন। তার তৃতীয় স্ত্রী ছিলেন মাদ্রা দান, পাঞ্জাব প্রধানের কন্যা। Ajatashatru, 492 to 460 BCE. Son of Bimbisara, being impatient to rule Magadha, is believed to have killed his father and seized the throne. Most powerful and aggressive ruler of Haryanka dynasty and followed his father's expansionist policy through military conquest. Annexed Koshala, ruled by Prasenjit, used two innovative military weapons. War engine, which was used to throw stones like catapults, Mahashilakantaka. Chariot with mace for mass killing, Rathamasala. Began the fortification of Rajgriha to meet the danger of invasion posed by the ruler of Avanti, who had earlier defeated the Vatsas of Kaushambi. The Buddha died during his reign. Arranged the first Buddhist council. Ajatashatru first came into conflict with his maternal uncle Prasenjit, who was aggrieved by the treatment meted out to Bimbisara. He asked Ajatashatru to return the territory of Kashi, which was given to his mother in dowry. Ajatashatru refused, and it was only after a fierce battle that Prasenjit agreed to leave Kashi with Magadha. Similarly, he fought with his maternal grandfather, Chetak, the chief of Vaishali, and after 16 long years of war Ajatashatru succeeded in breaking the might of Vaishali. Therefore, he not only retained Kashi, but also added Vaishali to Magadha. অজাতশত্রু 492 থেকে 460 খ্রিস্টপূর্ব। বিম্বিসারের পুত্র, মগধ শাসনের জন্য অধৈর্য হয়ে তার পিতাকে হত্যা করে সিংহাসন দখল করে বলে মনে করা হয়। কোরিয়াঙ্ক রাজবংশের সবচেয়ে শক্তিশালী এবং আগ্রাসী শাসক এবং সামরিক বিজয়ের মাধ্যমে তার পিতার সম্প্রসারণবাদী নীতি অনুসরণ করেছিলেন। সংযোজিত কৌশল, প্রসেনজিৎ শাসিত। 2টি উদ্ভাবনী সামরিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। যুদ্ধ ইঞ্জিন, যা ক্যাটাপল্টের মতো পাথর ছুঁড়তে ব্যবহৃত হতো, মহাশিলকান্ত। গণহত্যার জন্য গদাসহ রথ, প্রথমসালা। অবন্তীর শাসক, যিনি আগে কৌশাম্বীর বৎসদের পরাজিত করেছিলেন, দ্বারা সৃষ্ট আক্রমণের বিপদ মোকাবেলায় রাজগৃহের দুর্গ নির্মাণ শুরু করেন। বুদ্ধ তার রাজত্বকালে মারা যান। প্রথম বৌদ্ধ পরিষদের আয়োজন করেন। অজাতশত্রু প্রথমে তার মামা প্রসেনজিতের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, যিনি বিম্বিসারের সাথে করা আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি অজাতশত্রুকে কাশীর ভূখণ্ড ফিরিয়ে দিতে বলেন, যা তার মাকে যৌতুকে দেওয়া হয়েছিল। অজাতশত্রু প্রত্যাখ্যান করেছিলেন, এবং একটি ভয়ানক যুদ্ধের পরেই প্রসেনজিৎ মগধের সাথে কাশী ছেড়ে যেতে রাজি হন। একইভাবে, তিনি তার মাতামহ, বৈশালীর প্রধান চেতকের সাথে যুদ্ধ করেছিলেন এবং দীর্ঘ 16 বছর যুদ্ধের পর অজাতশত্রু বৈশালীর শক্তিকে ভেঙে দিতে সফল হন। তাই তিনি শুধু কাশীকে ধরে রাখেননি, বৈশালী মগধকেও যুক্ত করেছেন। Udayabhadra, Udayan, 460 to 444 BCE. Founded the new capital at Pataliputra, modern Patna, situated at the confluence of Ganga and Sun rivers. Pataliputra had a very strategic location as it lay at the center of the Magadhan kingdom, which then extended from the Himalayas in the north to the Chota Nagpur hills in the south. Probably was murdered at the instigation of Palika, the king of Avanti. উদয়ভদ্র, উদয়ন, 460 থেকে 444 খ্রিস্টপূর্বাব্দ।
এর সঙ্গমস্থলে অবস্থিত পাটলিপুত্রে আধুনিক পাটনা নতুন রাজধানী প্রতিষ্ঠা করেন। গঙ্গা ও সন নদী পাটলিপুত্রের একটি অত্যন্ত কৌশলগত অবস্থান ছিল কারণ এটি মগধন রাজ্যের কেন্দ্রে ছিল, যা উত্তরে হিমালয় থেকে দক্ষিণে ছোটনাগপুর পাহাড় পর্যন্ত বিস্তৃত ছিল। সম্ভবত অবন্তীর রাজা পালকের প্ররোচনায় তাকে হত্যা করা হয়েছিল। Shishunagar dynasty, around 413 to 345 BCE. Shishunagar was earlier a viceroy, amartya, high-ranking official, at Varanasi, Banaras, and it is believed that the people of Magadha, outraged by the successive parricides of the successors of Udayan, appointed Shishunagar as king. Temporarily shifted capital to Vaishali. The most important achievement of Shishunagar was to defeat Avanti, Pradyota dynasty, and make it a part of Magadha. This brought an end to 100-year-old rivalry between Magadha and Avanti. শিশুনাগ রাজবংশ প্রায় 413 থেকে 345 খ্রিস্টপূর্বাব্দ। শিশুনাগা পূর্বে বারাণসী, বেনারসে একজন ভাইসরয় অমাত্য উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন এবং এটা বিশ্বাস করা হয় যে মগধের জনগণ উদয়নের উত্তরসূরিদের ক্রমাগত পরকীয়ার কারণে ক্ষুব্ধ হয়ে শিশুনাগাকে রাজা নিযুক্ত করেছিলেন। সাময়িকভাবে রাজধানী বৈশালীতে স্থানান্তরিত হয়। শিশুনাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃতিত্ব ছিল অবন্তীকে প্রদত্ত রাজবংশ পরাজিত করা এবং এটিকে মগধের একটি অংশ করা। এটি মগধ এবং অবন্তীর মধ্যে 100 বছরের পুরনো শত্রুতার অবসান ঘটায়। Kalasoka, son and successor of Shishunaga. Also known as Kakarvarna according to the Puranas. Second Buddhist council held at Vaishali. Nanda dynasty, first non-Kshatriya dynasty, 345 to 321 BCE. কালাশোকা শিশুনাগের পুত্র ও উত্তরসূরি, কাকরবর্ণ নামেও পরিচিত পুরাণ অনুসারে। বৈশালীতে অনুষ্ঠিত দ্বিতীয় বৌদ্ধ পরিষদ। নন্দ রাজবংশ প্রথম ও ক্ষত্রিয় রাজবংশ 345 থেকে 321 খ্রিস্টপূর্বাব্দ। Mahapadma Nanda, also called Ugrasena in Pali texts, because of his large army. According to the Brahmanical texts, he belonged to a low caste or at least a non-Kshatriya caste, while according to the Puranas, he was the son of a king of the Shishunagar dynasty by a Shudra woman, and thus the Nandas were considered adharmika, those who do not follow the norms of dharma. Buddhist texts describe the Nandas as belonging to a Natakula, of unknown lineage. The first empire builder of India, and claimed to be the Ekarat, the sole sovereign who destroyed all other ruling princes, and Sarva Kshatrantaka, uprooter of the Kshatriyas. Added Kalinga to Magadha and brought an image of Jina as a victory trophy. Also acquired Koshala, which had, in all likelihood, rebelled against him. Made methodical collection of taxes by regularly appointing officials. He also built canals and did a lot of irrigation work. মহাপদ্ম নন্দ, তার বিশাল সেনাবাহিনীর কারণে পালি গ্রন্থে উগ্রসেনও বলা হয়। ব্রাহ্মণ্য গ্রন্থ অনুসারে তিনি একটি নিম্নবর্ণের বা অন্ততপক্ষে একটি অক্ষত্রিয় বর্ণের ছিলেন, যদিও পুরাণ অনুসারে তিনি একজন শূদ্র মহিলার দ্বারা শিশুনাগ রাজবংশের একজন রাজার পুত্র ছিলেন এবং এইভাবে নন্দদেরকে অধর্মিকা হিসাবে বিবেচনা করা হতো, যারা ধর্মের নিয়ম মেনে চলে না। বৌদ্ধ গ্রন্থে নন্দদের অন্নতকুল অজানা বংশের অন্তর্গত বলে বর্ণনা করা হয়েছে। ভারতের প্রথম সাম্রাজ্য নির্মাতা এবং নিজেকে একরাত বলে দাবি করেছিলেন, একমাত্র সার্বভৌম যিনি অন্য সমস্ত শাসক রাজপুত্রদের ধ্বংস করেছিলেন এবং সর্বক্ষত্রান্ত ক্ষত্রিয়দের উৎপাটনকারী। মগধে কলিঙ্গ যোগ করেন এবং বিজয় ট্রফি হিসাবে জিনার একটি চিত্র নিয়ে আসেন। এছাড়াও কোশলকে অধিগ্রহণ করেছিলেন, যা সম্ভবত তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। নিয়মিত কর্মকর্তা নিয়োগ করে পদ্ধতিগতভাবে কর আদায় করা। তিনি খালও নির্মাণ করেন এবং প্রচুর সেচের কাজ করেন। Dhanananda, last important king of the Nanda dynasty. Identified with the diagrams or xandrums of Greek classical writers. Credited with a huge army, it is believed that Alexander attacked Punjab during his reign but his huge army checked them from advancing towards Magadha. Credited with the invention of Nandopakramani, a particular measure. He is believed to be an arrogant and oppressive ruler who imposed heavy taxes on the common man. His greed and exploitation made him quite unpopular among the masses, and ultimately Chandragupta Maurya, under the able guidance of Kautilya, took the advantage of this public resentment and uprooted the Nanda rule and set up the Maurya Empire. ধনানন্দ, নন্দ রাজবংশের শেষ গুরুত্বপূর্ণ রাজা।
গ্রিক ধ্রুপদী লেখকদের অ্যাগ্রামস বা জ্যান্দ্রোমস এর সাথে শনাক্ত করা হয়েছে একটি বিশাল সেনাবাহিনীর সাথে কৃতিত্ব। এটা বিশ্বাস করা হয় যে আলেকজান্ডার তার রাজত্বকালে পাঞ্জাব আক্রমণ করেছিলেন, কিন্তু তার বিশাল বাহিনী তাদের মগধের দিকে অগ্রসর হতে বাধা দেয়। নন্দোপক্রমণের একটি বিশেষ পরিমাপ আবিষ্কারের কৃতিত্ব। তিনি একজন অহংকারী এবং অত্যাচারী শাসক বলে মনে করা হয়, যিনি সাধারণ মানুষের উপর ভারী কর আরোপ করেছিলেন। তার লোভ ও শোষণ তাকে জনসাধারণের মধ্যে বেশ অজনপ্রিয় করে তুলেছিল এবং শেষ পর্যন্ত কৌটিল্যের দক্ষ নির্দেশনায় চন্দ্রগুপ্ত মৌর্য এই জনরোষের সুযোগ নিয়ে নন্দ শাসনকে উচ্ছেদ করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। Maurya dynasty 321 BCE. Causes of Magadha's success. Magadha could gradually establish its dominance over all other Mahajanapads on account of several factors. Firstly, Magadha enjoyed an advantageous geographical position. Due to its proximity and control over richest iron deposits found around South Bihar, Magadhan weapons were far superior and effective. Also, both of its capitals, Rajgriha and Patliputra, were situated at strategic points. Girivraja or Rajagriha was surrounded by 5 hills, which helped it to provide natural fortification and was almost impregnable. Similarly, Pataliputra was more like a water fort, since it was situated at the confluence of the rivers Sun and Ganga. Secondly, Magadha lay at the center of the middle Gangetic plain, which had fertile alluvium and received heavy rainfall. Thus, this area could be made more productive even without much irrigation. These fertile river plains provided a vast amount of agricultural surplus, which was essential for raising a vast standing army. Further, forests in southern areas provided it timber and elephants, which gave a special military advantage to Magadha, as all the other Mahajanapads effectively used horses and chariots in warfare. Magadha was the first state to use elephants on a large scale against its neighbors. Elephants could be used in storming fortresses and in marching over areas lacking roads or other means of communication. Thirdly, Magadha certainly benefited from numerous able and ambitious rulers such as Bimbasara, Ajatashatru, and Mahapadma Nanda. They employed all fair and foul means at their disposal to enlarge their kingdoms. Fourthly, because of the rise of trade, towns, and metal money, the tolls levied too added to the treasury of Magadhan kings, which again helped them to maintain the huge army. Finally, the unorthodox character of Magadhan society infused in it more enthusiasm for expansion than any other kingdoms. মৌর্য রাজবংশ 321 খ্রিস্টপূর্বাব্দ। মগধের সাফল্যের কারণগুলি বিভিন্ন কারণের কারণে মগধ ধীরে ধীরে অন্যান্য সমস্ত মহাজনপদের উপর তার আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে। প্রথমত, মগধ একটি সুবিধাজনক ভৌগোলিক অবস্থান উপভোগ করেছিল। সবচেয়ে ধনী লোহার ভাণ্ডার দক্ষিণ বিহারের আশেপাশে পাওয়া এর নৈকট্য এবং নিয়ন্ত্রণের কারণে মগধান অস্ত্রগুলি অনেক উন্নত এবং কার্যকর ছিল। এছাড়াও এর উভয় রাজধানী, রাজগৃহ এবং পাটলিপুত্র কৌশলগত পয়েন্টে অবস্থিত ছিল। গিরিব্রজা বা রাজগৃহ 5টি পাহাড় দ্বারা বেষ্টিত ছিল, যা এটিকে প্রাকৃতিক দুর্গ প্রদানে সাহায্য করেছিল এবং প্রায় দুর্ভেদ্য ছিল। একইভাবে পাটলিপুত্র ছিল একটি জলের দুর্গের মতো, কারণ এটি সোন ও গঙ্গা নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল। দ্বিতীয়ত, মগধ মধ্য গাঙ্গেয় সমভূমির কেন্দ্রে ছিল, যেখানে উর্বর পলিমাটি ছিল এবং প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। এভাবে খুব বেশি সেচ না দিয়েও এই এলাকাকে আরও বেশি উৎপাদনশীল করা যেত। এই উর্বর নদী সমভূমিগুলি প্রচুর পরিমাণে কৃষি উদ্বৃত্ত সরবরাহ করেছিল, যা একটি বিশাল স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলার জন্য অপরিহার্য ছিল। তদুপরি, দক্ষিণাঞ্চলের বনাঞ্চল এটিকে কাঠ এবং হাতি সরবরাহ করত, যা মগধকে একটি বিশেষ সামরিক সুবিধা দিয়েছিল, কারণ অন্যান্য সমস্ত মহাজনপদ যুদ্ধে ঘোড়া এবং রথগুলি কার্যকরভাবে ব্যবহার করেছিল। মগধ হল প্রথম রাজ্য যেটি তার প্রতিবেশীদের বিরুদ্ধে বড় আকারের হাতি ব্যবহার করেছিল। হাতিগুলিকে ঘূর্ণিঝড়ের দুর্গে এবং রাস্তা বা যোগাযোগের অন্যান্য উপায় নেই এমন অঞ্চলের উপর দিয়ে অগ্রসর হতে ব্যবহার করা যেতে পারে। তৃতীয়ত, মগধ অবশ্যই বিম্বিসার, অজাতশত্রু এবং মহাপদ্ম নন্দের মতো অসংখ্য সক্ষম ও উচ্চাকাঙ্ক্ষী শাসকদের কাছ থেকে উপকৃত হয়েছিল। তারা তাদের রাজ্যকে প্রসারিত করার জন্য তাদের নিষ্পত্তির জন্য সমস্ত ন্যায্য এবং অশুভ উপায় ব্যবহার করেছিল। চতুর্থত, বাণিজ্য, শহর এবং ধাতব অর্থের উত্থানের কারণে মগধন রাজাদের কোষাগারে আরোপিত টোল যোগ হয়েছিল,
যা তাদের আবার বিশাল সেনাবাহিনী বজায় রাখতে সাহায্য করেছিল। পরিশেষে, মগধন সমাজের অপ্রচলিত চরিত্র এটিতে অন্য যে কোনো রাজ্যের চেয়ে সম্প্রসারণের জন্য বেশি উৎসাহ যোগায়। Northwest India, Persian and Macedonian invasions. In northeast India, Magadha emerged as a formidable power and gradually smaller principalities and republics merged within it. The situation in northwestern India did not allow for such consolidation. The Mahajanapads of Cambodia, Madra, and Gandhara were continuously fighting with each other. Thus, a powerful kingdom like Magadha could not emerge in the northwest frontier. Taking advantage of this political disunity, the Persian-Iranian Empire in the 6th century BCE penetrated into northwestern India. The Achaemenid king Cyrus, 558-529 BC, was the first ruler to invade the subcontinent. He led a military expedition that destroyed the city of Kapisha, lying southeast of the Hindu Kush mountains, and received tribute from the people of Cambodia and Gandhara. Later, Persian king Darius, in 516 BCE, annexed Punjab, the west of Indus, and Sindh. The Greek historian Herodotus, considered as the father of Western history writing, mentions about Gandhara that this area was the 20th and the most prosperous satrapy, province, of the Persian Empire, and paid a tribute of 360 talents of gold, which was not only more than that from all other 28 provinces put together, but was also about 1/3 of the total revenue of Iran from its Asian provinces. Indian provinces provided mercenaries for the Persian armies fighting against the Greeks in the 5th century BCE. In fact, the army of Xerxes, the successor of Darius, included soldiers from Gandhara. It appears that till Alexander's invasion of India, around c. 330 BCE, the northwestern part of the subcontinent was under Persian rule. উত্তর পশ্চিম ভারত, ব্যক্তি এবং ম্যাসেডোনিয়ান আক্রমণ। উত্তর পূর্ব ভারতে, মগধ একটি শক্তিশালী শক্তি হিসাবে আবির্ভূত হয় এবং ধীরে ধীরে ছোট রাজ্য এবং প্রজাতন্ত্রগুলি এর মধ্যে মিশে যায়। উত্তর পশ্চিম ভারতের পরিস্থিতি এই ধরনের একীকরণের অনুমতি দেয়নি। কম্বোজ, মাদ্র ও গান্ধার মহাজনপদ পরস্পরের সাথে অবিরাম যুদ্ধ করছিল। তাই উত্তর পশ্চিম সীমান্তে মগধের মতো শক্তিশালী রাজ্যের উদ্ভব হতে পারেনি। এই রাজনৈতিক অনৈক্যের সুযোগ নিয়ে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে পারস্য ইরানি সাম্রাজ্য উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে। আচেমেনিড রাজা সাইরাস 558-529 খ্রিস্টপূর্বাব্দ ছিলেন উপমহাদেশ আক্রমণকারী প্রথম শাসক। তিনি একটি সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন যা কাপিসা, হিন্দুকুশ পর্বতমালার দক্ষিণ পূর্বে অবস্থিত, শহরকে ধ্বংস করেছিল এবং কম্বোজ ও গান্ধার জনগণের কাছ থেকে শ্রদ্ধা পেয়েছিল। পরবর্তীতে, পারস্যের রাজা দারিয়েউস 516 খ্রিস্টপূর্বাব্দে পাঞ্জাব, সিন্ধু ও সিন্ধুর পশ্চিমে অধিভুক্ত করেন। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, যাকে পশ্চিমা ইতিহাস লেখার জনক হিসাবে বিবেচনা করা হয়, গান্ধার সম্পর্কে উল্লেখ করেছেন যে এই অঞ্চলটি ছিল পারস্য সাম্রাজ্যের 20তম এবং সবচেয়ে সমৃদ্ধ স্যাট্রাপি প্রদেশ এবং 360 তালন্ত স্বর্ণের শ্রদ্ধা নিবেদন করেছিল, যা ছিল না অন্য সব 28টি প্রদেশের থেকে এর চেয়ে বেশি, কিন্তু ইরানের মোট রাজস্বের প্রায় 1/3 ছিল তার এশিয়ান প্রদেশ থেকে। ভারতীয় প্রদেশগুলি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধরত পারস্য সেনাবাহিনীর জন্য ভাড়াটে সৈন্য সরবরাহ করেছিল। প্রকৃতপক্ষে, জারক্সেসের দারিয়াসের উত্তরসূরি সেনাবাহিনীতে গান্ধার সৈন্য অন্তর্ভুক্ত ছিল। দেখা যাচ্ছে যে আলেকজান্ডারের ভারত আক্রমণের আগ পর্যন্ত, খ্রিস্টপূর্ব 330 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি, উপমহাদেশের উত্তর পশ্চিম অংশ পারস্য শাসনের অধীনে ছিল। Persian impact on India. The introduction of the Kharoshthi script, which was derived from Aramaic, the official script of the Persian Empire, written right to left like Arabic, in northwestern India is a fine example highlighting the Persian impact. Some of the Ashokan inscriptions in northwestern India are written in the script. B. Persian Sigloi-type coins were copied in India. C. It is possible that the rock inscriptions used by Ashoka in the 3rd century BCE were inspired by the Persian king Darius. The monuments of Ashoka's time, especially the bell-shaped capitals and the preamble of Ashoka's edicts, have a lot of Iranian influence. The 200 years of Indo-Persian contact resulted in not only political influence, but also socio-economic acculturation. Along with providing impetus to Indo-Persian trade and commerce, it resulted in forging cultural ties.
ভারতে পারস্যের প্রভাব। খরষ্ঠী লিপির প্রবর্তন, যা উত্তর পশ্চিম ভারতে আরামাইক পার্সিয়ান সাম্রাজ্যের সরকারি লিপি, আরবির মতো ডান থেকে বামে লেখা থেকে উদ্ভূত হয়েছিল, পারস্যের প্রভাবকে তুলে ধরার একটি চমৎকার উদাহরণ। উত্তর পশ্চিম ভারতের কিছু অশোকন শিলালিপি এই লিপিতে লেখা। ভারতে ফার্সি সিগল ও টাইপের মুদ্রা কপি করা হয়েছিল। এটা সম্ভব যে খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে অশোকের ব্যবহৃত শিলালিপিগুলি পারস্যের রাজা দারিউসের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। অশোকের সময়ের স্মৃতিস্তম্ভ, বিশেষ করে ঘণ্টা আকৃতির রাজধানী এবং অশোকের আদেশের প্রস্তাবনায় প্রচুর ইরানি প্রভাব রয়েছে। ২০০ বছরের ইন্দো পার্সিয়ান যোগাযোগের ফলে কেবল রাজনৈতিক প্রভাবই নয়, আর সামাজিক সংস্কারও হয়েছিল। ইন্দো পার্সিয়ান ব্যবসা বাণিজ্যে উদ্দীপনা প্রদানের পাশাপাশি এর ফলে সাংস্কৃতিক বন্ধন গড়ে ওঠে। Alexander's invasion 327 to 326 BCE. Alexander 356-326 BCE was the son of Philip of Macedonia, Greece, who invaded India in 326 BCE. It is considered that in the 4th century, the Greeks and the Persians fought for the supremacy of the world. After decisively defeating the Persian army led by Darius, the Macedonian conqueror marching across the Persian Empire entered the Indian provinces. Alexander was attracted towards India not only because of its fabulous wealth, but being a passionate student of geographical inquiry and natural history, he also wanted to solve the problem of the ocean, the limits of which were a puzzle to Greek geographers. The political situation of northwestern India suited his plans, as at that time, the region was split up into a number of small independent states like Taxila, Punjab, Kingdom of Porus, Gandhara, etc., and no major united and strong resistance was put across to Alexander. Alexander entered India through the Khyber Pass in 326 BCE. Except Porus, who fought the famous Battle of Hydas Pass, on Jhelum, all other kings submitted meekly. King Ambi of Taxila was the first to surrender. When Alexander reached Bes, his soldiers, being war weary, homesick and diseased, refused to go further. Therefore, he was forced to retreat. To mark the farthest point of his advance, he erected 12 huge stone altars on northern bank of Bes. He remained in India for 19 months and on his way back home, had military encounters with Gana Sandhas such as the Maloi Malavas. He died at Babylon in 323 BCE. Since he barely had time to organize his conquests in India, most of the conquered states were restored to their rulers who submitted to his authority, and his territorial possessions were divided into 3 parts, each placed under a Greek governor. আলেকজান্ডারের আক্রমণ ৩২৭ থেকে ৩২৬ খ্রিস্টপূর্বাব্দ। আলেকজান্ডার ৩৫৬-৩২৬ গ্রিস ছিলেন মেসিডোনিয়া, গ্রিস এর ফিলিপের পুত্র, যিনি ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন। এটি বিবেচনা করা হয় যে ৪র্থ শতাব্দীতে গ্রিক এবং পারস্যরা বিশ্বের আধিপত্যের জন্য লড়াই করেছিল। দারিউসের নেতৃত্বে পারস্য সেনাবাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করার পর, ম্যাসেডোনিয়ান বিজয়ী পারস্য সাম্রাজ্য পেরিয়ে ভারতীয় প্রদেশগুলিতে প্রবেশ করেন। আলেকজান্ডার শুধুমাত্র তার দুর্দান্ত সম্পদের কারণেই ভারতের প্রতি আকৃষ্ট হননি, কিন্তু ভৌগোলিক অনুসন্ধান এবং প্রাকৃতিক ইতিহাসের একজন উৎসাহী ছাত্র হওয়ায় তিনি সমুদ্রের সমস্যাও সমাধান করতে চেয়েছিলেন, যার সীমা গ্রিক ভূগোলবিদদের কাছে একটি ধাঁধা ছিল। উত্তর পশ্চিম ভারতের রাজনৈতিক পরিস্থিতি তার পরিকল্পনার জন্য উপযুক্ত ছিল, কারণ সেই সময়ে অঞ্চলটি তক্ষশিলা, পাঞ্জাব পোরাস রাজ্য, গান্ধার প্রভৃতি কয়েকটি ছোট স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল এবং কোন বড় ঐক্যবদ্ধ ও শক্তিশালী ছিল না। আলেকজান্ডারের কাছে প্রতিরোধ গড়ে উঠেছিল। ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার খাইবার গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেন। পোরাস ব্যতীত, যিনি হাইডাসপাসের বিখ্যাত যুদ্ধে ঝিলামে লড়েছিলেন, অন্য সব রাজারা নম্রভাবে আত্মসমর্পণ করেছিলেন। তক্ষশিলার রাজা আম্বি সর্বপ্রথম আত্মসমর্পণ করেন। আলেকজান্ডার বিয়াসে পৌঁছলে তার সৈন্যরা যুদ্ধে ক্লান্ত, গৃহস্থ ও রোগাক্রান্ত হয়ে আর যেতে অস্বীকার করে। তাই তিনি পিছু হটতে বাধ্য হন। তার অগ্রগতির দূরতম বিন্দু চিহ্নিত করার জন্য তিনি বিয়াসের উত্তর তীরে 12টি বিশাল পাথরের বেদি তৈরি করেছিলেন। তিনি 19 মাস ভারতে ছিলেন এবং দেশে ফেরার পথে মল্লই, মালাব এর মতো গণসংঘের সাথে সামরিক মুখোমুখি হয়েছিল। তিনি ব্যাবিলনে 323 খ্রিস্টপূর্বাব্দে মারা যান।
যেহেতু ভারতে তার বিজয় সংগঠিত করার জন্য তার খুব কমই সময় ছিল, তাই বেশিরভাগ বিজিত রাজ্যগুলি তাদের শাসকদের কাছে পুনরুদ্ধার করা হয়েছিল যারা তার কর্তৃত্বের কাছে বশ্যতা স্বীকার করেছিল এবং তার আঞ্চলিক সম্পত্তি তিনটি ভাগে বিভক্ত ছিল, প্রতিটি গ্রিক গভর্নরের অধীনে ছিল। Effect of Alexander's invasion. Alexander's invasion was the first occasion when ancient Europe came into close contact with ancient India, and it produced significant outcomes. One of the most important outcomes of the invasion was the establishment of direct contact between India and Greece in different fields. Alexander's historians have left valuable geographical and historical, chronological accounts of ancient Indian history. The clearly dated accounts of Alexander's campaign enabled us to build the Indian chronology for subsequent events on a definite basis. The crucial socio-economic information provided in these travelogues help us know and understand diverse ancient societal practices such as autonomous cities, probably referring to the Gana Sandhas, sati system, the sale of girls in marketplaces by poor parents, the fine breed of oxen in northwestern India. In fact, it is said that Alexander ordered 2 lakh oxen to be sent to Macedonia, and so on. One of the other long-term effects of Alexander's campaign was that he exposed India to Europe by opening up 4 distinct lines of communication, 3 by land and 1 by sea, as Alexander sent his admiral Nearchus via sea route to Iran. It paved the way for Greek merchants and craftsmen to establish trade between India and Greeks. Another significant cultural development was the establishment of a cosmopolitan school of arts at Gandhara. An indirect effect of Alexander's invasion was that it paved the way for unification of North India under Chandragupta Maurya, as the destruction of the small states and principalities of the northwest by Alexander not only aided the Mauryan Empire's easy expansion, but also motivated the Mauryas to believe that capturing northwestern frontier is feasible and a project worth undertaking. আলেকজান্ডারের আক্রমণের প্রভাব। আলেকজান্ডারের আক্রমণ ছিল প্রথম উপলক্ষ যখন প্রাচীন ইউরোপ প্রাচীন ভারতের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিল এবং এটি উল্লেখযোগ্য ফলাফল তৈরি করেছিল। আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল ছিল বিভিন্ন ক্ষেত্রে ভারত ও গ্রিসের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন। আলেকজান্ডারের ইতিহাসবিদরা প্রাচীন ভারতীয় ইতিহাসের মূল্যবান ভৌগোলিক এবং ঐতিহাসিক কালানুক্রমিক বিবরণ রেখে গেছেন। আলেকজান্ডারের অভিযানের সুস্পষ্ট তারিখের বিবরণ আমাদের পরবর্তী ঘটনাগুলির জন্য একটি নির্দিষ্ট ভিত্তিতে ভারতীয় কালানুক্রম তৈরি করতে সক্ষম করে। এই ভ্রমণ কাহিনীতে প্রদত্ত গুরুত্বপূর্ণ সামাজিক তথ্য আমাদেরকে বিভিন্ন প্রাচীন সামাজিক অনুশীলন যেমন স্বায়ত্তশাসিত শহর, সম্ভবত গণসংঘের উল্লেখ, সতীদাহ প্রথা, দরিদ্র পিতামাতার দ্বারা বাজারে মেয়েদের বিক্রি, উত্তর পশ্চিম ভারতে ষাঁড়ের সূক্ষ্ম জাত আসলে বলা হয় যে আলেকজান্ডার 2 লক্ষ ষাঁড় মেসিডোনিয়ায় পাঠানোর নির্দেশ দিয়েছিলেন, ইত্যাদি। আলেকজান্ডারের প্রচারণার অন্যান্য দীর্ঘমেয়াদী প্রভাবগুলির মধ্যে একটি হল যে তিনি 4টি স্বতন্ত্র যোগাযোগের লাইন খুলে দিয়ে ভারতকে ইউরোপের কাছে উন্মোচিত করেছিলেন, 3টি স্থলপথে এবং একটি সমুদ্রপথে, যেমন আলেকজান্ডার তার অ্যাডমিরাল নিয়ারকাসকে সমুদ্রপথে ইরানে পাঠিয়েছিলেন। এটি গ্রিক বণিক ও কারিগরদের ভারত ও গ্রিকদের মধ্যে বাণিজ্য স্থাপনের পথ প্রশস্ত করেছিল। আরেকটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক বিকাশ ছিল গান্ধারে একটি কসমোপলিটন স্কুল অফ আর্টস প্রতিষ্ঠা। আলেকজান্ডারের আক্রমণের একটি পরোক্ষ প্রভাব ছিল যে এটি চন্দ্রগুপ্ত মৌর্যের অধীনে উত্তর ভারতকে একীভূত করার পথ প্রশস্ত করেছিল, কারণ আলেকজান্ডার দ্বারা উত্তর পশ্চিমের ছোট ছোট রাজ্য এবং রাজত্ব ধ্বংস শুধুমাত্র মৌর্য সাম্রাজ্যের সহজ প্রসারণে সহায়তা করেনি, কিন্তু এটি মৌর্যদের বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছিল যে উত্তর পশ্চিম সীমান্ত দখল করা সম্ভবপর এবং একটি প্রকল্প গ্রহণযোগ্য। Social and material life in the age of the Mahajanapadas. Archaeologically, 6th century BCE is marked by the beginning of NBPW phase and the second urbanization in India after the Harappan civilization. This is derived on the basis of literary testimony of the early Buddhist Pali texts, Sanskrit Sutra literature, and archaeological evidence from early NBPW sites. NBPW refers to northern black polished ware, which was a glossy, shining type of pottery made from very fine fabric and probably used as tableware by the wealthy. It is rather interesting to note that NBPW is not always black, as it is found in other shades and colors too, also found in southern India, identified at Amravati in Andhra Pradesh,
though there is a concentration of sites in northern India, and not necessarily always polished, although it is well fired, wheel made, deluxe pottery, having a glossy surface. The NBPW is usually unpainted, but there are some instances of designs like wavy lines, concentric and intersecting circles, bands, dots, etc., painted on in yellow and light vermilion. মহাজনপদের যুগে সামাজিক ও বস্তুগত জীবন। প্রত্নতাত্ত্বিকভাবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীকে এনবিপিডব্লিউ পর্বের সূচনা এবং ভারতে দ্বিতীয় নগরায়ন, হরপ্পা সভ্যতার পরে, দ্বারা চিহ্নিত করা হয়। এটি প্রাথমিক বৌদ্ধ পালি গ্রন্থের সাহিত্যিক সাক্ষ্য, সংস্কৃত সূত্র সাহিত্য এবং প্রাথমিক এনবিপিডব্লিউ সাইট থেকে প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে উদ্ভূত হয়েছে। এনবিপিডব্লিউ বলতে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়ারকে বোঝায়, যা ছিল চকচকে ধরনের মৃৎপাত্র যা খুব সূক্ষ্ম ফ্যাব্রিক দিয়ে তৈরি এবং সম্ভবত ধনীরা খাবারের পাত্র হিসেবে ব্যবহার করত। এটি লক্ষ্য করা বরং আকর্ষণীয় যে এনবিপিডব্লিউ সবসময় কালো হয় না, যেমন এটি অন্যান্য শেড এবং রঙেও পাওয়া যায়। এছাড়াও দক্ষিণ ভারতেও পাওয়া যায়, অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে চিহ্নিত করা হয়, যদিও উত্তর ভারতে সাইটগুলির ঘনত্ব রয়েছে, এবং অগত্যা সবসময় পালিশ করা হয় না, যদিও এটি ভালোভাবে চালিত, চাকার তৈরি, রিল্যাক্স মৃৎপাত্র, একটি চকচকে পৃষ্ঠ রয়েছে। এনবিপিডব্লিউ সাধারণত পেইন্ট করা হয় না, তবে তরঙ্গায়িত রেখা, এককেন্দ্রিক এবং ছেদকারী বৃত্ত, ব্যান্ড, বিন্দু ইত্যাদির মতো ডিজাইনের কিছু উদাহরণ রয়েছে, হলুদ এবং হালকা সিঁদুরে আঁকা। Social and material life in the age of Mahajanapads. The NBPW phase also marks the beginning of the use of money in the subcontinent, as early series of punch-marked coins have been excavated from NBPW sites. Along with metal money, burnt bricks and ring wells too appeared in the middle of the NBPW phase. During circa 600 to 300 BCE, there was significant expansion in the number and size of village settlements, towns, and corresponding population growth in the Ganga Valley. Numerous villages and towns are mentioned in the Pali and Sanskrit texts. There was a great degree of differentiation in case of towns. 1. Pura or Nagara meant a fortified town or city. 2. Nigama referred to a market town which was at an intermediate level between grammar and Nagara. 3. Rajdhani referred to capital city. 4. Nagarka was a small town and 5. Mahanagara was a big city. Some of the prominent towns, Mahanagaras, were Kashi, Kaushambi, Rajgriha, Pataliputra, Shravasti, Ayodhya, Vaishali, Champa and Kapilavastu. Not only were these towns seats of government, but they also served as major hubs of trade and commerce and were inhabited by many artisans and merchants who were organized into their respective guilds. The Sethi was a high-level businessman, associated with trade and money lending. Both artisans and merchants lived in fixed localities in towns known as Vesas, merchant streets. Generally, crafts were hereditary and the son used to learn his family trade from his father. Craft products like textile goods, ivory products, pots, etc., were exported over long distances by merchants. All the major cities were situated on river banks and trade routes, and were connected with each other. The two major trans-regional routes of the time were known as Uttarapatha, of northern India, stretching from the northwest across the Indo-Gangetic plains to the port city of Tamralipti on the Bay of Bengal, and Dakshinapatha, of southern India, stretching from Pataliputra in Magadha to Pratisthana on the Godavari, and connected to ports on the western coast. The internal trade routes joined the external trade routes, and there are evidences of flourishing trade of the subcontinent along both eastern, Bengal with Myanmar, and western, Taxila with Afghanistan, Iran and Mesopotamia, regions. মহাজনপদের যুগে সামাজিক ও বস্তুগত জীবন। এনবিপিডব্লিউ পর্যায়টি উপমহাদেশে অর্থের ব্যবহারের সূচনাকেও চিহ্নিত করে, কারণ এনবিপিডব্লিউ সাইটগুলি থেকে খনন করা হয়েছে পাঞ্চ চিহ্নিত মুদ্রার প্রথম ধারা। ধাতব অর্থের সাথে পোরাইট এবং রিংকুপগুলিও এনবিপিডব্লিউ পর্বের মাঝখানে উপস্থিত হয়েছিল। সময় 600 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে গঙ্গা উপত্যকায় গ্রামীণ জনবসতি, শহর এবং সংশ্লিষ্ট জনসংখ্যা বৃদ্ধির সংখ্যা এবং আকারে উল্লেখযোগ্য বিস্তৃতি ছিল। পালি ও সংস্কৃত গ্রন্থে অসংখ্য গ্রাম ও শহরের উল্লেখ রয়েছে। শহরের ক্ষেত্রে ব্যাপক পার্থক্য ছিল। পুরা বা নাগারা বলতে একটি দুর্গযুক্ত শহর বা শহরকে বোঝায়।
নিগামা একটি বাজার শহরকে নির্দেশ করে যা গ্রাম এবং নাগারের মধ্যবর্তী স্তরে ছিল। 3. রাজধানী শহরকে উল্লেখ করা হয়েছে। 4. নাগরকা ছিল একটি ছোট শহর এবং 5. মহানগর একটি বড় শহর ছিল। কিছু বিশিষ্ট জনপদ মহানগর ছিল কাশী, কৌশাম্বী, রাজগৃহ, পাটলিপুত্র, শ্রাবস্তি, অযোধ্যা, বৈশালী, চম্পা এবং কপিলাবস্তু। এই শহরগুলি কেবল সরকারের আসনই ছিল না, তবে তারা ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসাবেও কাজ করেছিল এবং অনেক কারিগর এবং বণিকদের বসবাস ছিল যারা তাদের নিজ নিজ গিল্ডে সংগঠিত ছিল। সেটি ছিলেন একজন উচ্চ পর্যায়ের ব্যবসায়ী, ব্যবসা ও অর্থঋণের সাথে যুক্ত। কারিগর এবং বণিক উভয়ই ভেসাস বণিক রাস্তা নামে পরিচিত শহরে নির্দিষ্ট এলাকায় বসবাস করতেন। সাধারণত কারুশিল্প বংশগত ছিল এবং পুত্র তার পিতার কাছ থেকে তার পারিবারিক ব্যবসা শিখতেন। নৈপুণ্যের পণ্য যেমন টেক্সটাইল পণ্য, হাতির দাঁতের পণ্য, পাত্র ইত্যাদি ব্যবসায়ীদের দ্বারা দীর্ঘ দূরত্বে রপ্তানি করা হয়েছিল। সমস্ত প্রধান শহরগুলি নদীর তীরে এবং বাণিজ্য পথে অবস্থিত ছিল এবং একে অপরের সাথে সংযুক্ত ছিল। সেই সময়ের দুটি প্রধান আন্তঃআঞ্চলিক রুট উত্তর ভারতের উত্তর পশ্চিম থেকে ইন্দো-গাঙ্গেয় সমভূমি জুড়ে বঙ্গোপসাগরের তাম্রলিপ্তি বন্দর শহর পর্যন্ত বিস্তৃত এবং দক্ষিণ ভারতের নামে পরিচিত ছিল। মগধের পাটলিপুত্র থেকে গোদাবরীর প্রতিষ্ঠান পর্যন্ত প্রসারিত এবং পশ্চিম উপকূলের বন্দরের সাথে সংযুক্ত। অভ্যন্তরীণ বাণিজ্য রুটগুলি বাহ্যিক বাণিজ্য রুটের সাথে যোগ দেয় এবং পূর্ব মিয়ানমারের সাথে বাংলা এবং পশ্চিম আফগানিস্তান, ইরান এবং মেসোপটেমিয়া উভয় অঞ্চলে উপমহাদেশের বাণিজ্য সমৃদ্ধ হওয়ার প্রমাণ রয়েছে। The major items of import included precious stones such as gold, lapis lazuli, jade, silver, etc., while finished crafts, textile goods, sandalwood and pearls were major items of export. Pali texts also mention sea travel and trade. Custom officials, kamikas, and toll officials, shokika, shulkadyaksha, levied taxes on merchandise, and special royal officials called rajabtas were deputed to safeguard the lives and property of travelers. Trade was facilitated by use of money termed nishka and satamana. The earliest coins are punch-marked, called so as pieces of metals were punched with certain marks such as hill, tree, bull, fish, crescent, elephant, etc., and made of silver, though a few copper coins are also found. The Pali texts further refer to the plentiful use of money and its use to pay wages and prices. Panini's Ashtadhyay also mentions wage, vetan, and wage earners, vatanika. Both towns and villages mutually supported each other as the non-agriculturists living in towns were fed by the agriculturists living in villages, and in return, artisans and traders living in towns made tools, cloth, etc., available to rural folk. The Pali texts, especially the Vinaya Pitaka, suggests three types of villages, grama. 1. Typical villages, inhabited by various castes, communities and headed by a headman called Grambhojka, Gramini or Gramakas. The majority of the villages belonged to this category. The village headmen enjoyed considerable importance and had direct links with the kings. They not only collected taxes from the villagers, but also maintained law and order in their locality. 2. Suburban villages, which were in the nature of craft villages. For example, Carpenter's village, Virdhaki Grama, Reedmaker's village, Nalikara Grama, Saltmaker's village, Lunakara Grama, and Chariotmaker's villages are mentioned in the texts of the period. These villages served as markets for other villages and linked the towns with the countryside. 3. Border villages, Aramika Grama, which were situated on the periphery of the countryside and merged into forests. People living in these villages were mainly hunters and fowlers, who mostly lived on primitive subsistence methods like food gathering. The village lands were divided into cultivable plots and were allotted family-wise, though the size of land holdings varied. The plots were cultivated by the family on its own as well as with hired agricultural laborers, dasa kammikara. Rich peasants were known as Gahapati. Irrigation channels were dug collectively under the supervision of village headmen. 1/6 of the produce was paid by peasants as tax, which was collected by royal agents. There were generally no intermediaries between peasants and the state, though some villages were granted to brahmanas, brahmadeyas, and big merchants for their own use.
It should be noted that the beneficiaries were granted only the revenue of these lands and not administrative authority. There was an emergence of the notion of private property, as there are references to the gift and sale of land. It is equally noteworthy that during this period, because of the use of the iron plowshare and good fertility of alluvial soil, agriculture made great advances. Perhaps for the first time, there was land and agrarian expansion, which aided in the emergence of an advanced food-producing economy. Rice was the staple cereal and paddy transplantation was widely practiced. Along with rice, barley, pulses, millets, cotton and sugarcane were also produced. The excavated site of Atranjikhera, Eta, UP, provides valuable information about the transition from rural to urban life. আমদানির প্রধান জিনিসগুলির মধ্যে রয়েছে মূল্যবান পাথর যেমন সোনা, ল্যাপিস লাজুলি, জেড, রৌপ্য ইত্যাদি, যখন তৈরি কারুশিল্প, টেক্সটাইল পণ্য, চন্দন এবং মুক্তা রপ্তানির প্রধান সামগ্রী ছিল। পালি গ্রন্থে সমুদ্র ভ্রমণ ও বাণিজ্যের কথাও বলা হয়েছে। কাস্টম কর্মকর্তারা কাম্মিকা এবং টোল কর্মকর্তারা শৌলকিকা, শুল্কাধ্যক্ষ, পণ্যদ্রব্যের উপর কর আরোপ করতেন এবং রাজাভাগ নামে বিশেষ রাজকীয় কর্মকর্তাদের নিযুক্ত করা হয়েছিল ভ্রমণকারীদের জীবন ও সম্পত্তির সুরক্ষার জন্য। নিষ্কা ও সাতমন নামক অর্থ ব্যবহার করে বাণিজ্য সহজতর হয়েছিল। প্রাচীনতম মুদ্রাগুলি পাঞ্চ চিহ্নিত, যাকে বলা হয় ধাতুর টুকরাগুলিকে নির্দিষ্ট চিহ্ন দিয়ে খোঁচা দেওয়া হয় যেমন পাহাড়, গাছ, সার, মাছ, ক্রিসেন্ট, হাতি ইত্যাদি, এবং রূপার তৈরি, যদিও কয়েকটি তামার মুদ্রাও পাওয়া যায়। পালি গ্রন্থে অর্থের অঢেল ব্যবহার এবং মজুরি ও মূল্য পরিশোধের জন্য এর ব্যবহার উল্লেখ করা হয়েছে। পাণিনির অষ্টাধ্যায়তেও মজুরি, বৈতান, এবং মজুরি উপার্জনকারী, বৈতনিকা উল্লেখ আছে। শহর ও গ্রাম উভয়ই পারস্পরিকভাবে একে অপরকে সমর্থন করেছিল কারণ শহরে বসবাসকারী অকৃষিরা গ্রামে বসবাসকারী কৃষিবিদদের দ্বারা খাওয়ানো হতো এবং এর বিনিময়ে শহরে বসবাসকারী কারিগর এবং ব্যবসায়ীরা গ্রামীণ লোকদের জন্য হাতিয়ার, কাপড় ইত্যাদি তৈরি করত। পালি গ্রন্থে বিশেষ করে বিনয় পিটক ৩ ধরনের গ্রাম নির্দেশ করে। ১. সাধারণ গ্রাম, বিভিন্ন জাতি, সম্প্রদায়ের অধ্যুষিত এবং গ্রামভোজক, গ্রামিণী বা গ্রামক নামে একজন প্রধানের নেতৃত্বে। গ্রামের অধিকাংশই এই শ্রেণীর অন্তর্গত। গ্রামের প্রধানের যথেষ্ট গুরুত্ব ছিল এবং রাজাদের সাথে সরাসরি যোগাযোগ ছিল। তারা শুধু গ্রামবাসীদের কাছ থেকে কর আদায় করত না, তাদের এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করত। ২. শহরতলির গ্রাম, যেগুলো ছিল নৈপুণ্যের গ্রাম। উদাহরণস্বরূপ কাঠমিস্ত্রির গ্রাম, ভাদ্যকি গ্রাম, খাল প্রস্তুতকারকদের গ্রাম, নালাকারা গ্রাম, লবণ প্রস্তুতকারকদের গ্রাম, লোনাকড়া গ্রাম, এবং রথ তৈরির গ্রামগুলি সেই সময়ের গ্রন্থে উল্লেখ করা হয়েছে। এই গ্রামগুলি অন্যান্য গ্রামের বাজার হিসাবে কাজ করত এবং শহরগুলিকে গ্রামাঞ্চলের সাথে যুক্ত করত। ৩. সীমান্ত গ্রাম, আরামিকা গ্রাম, যা গ্রামাঞ্চলের সীমানায় অবস্থিত এবং বনে মিশে গেছে। এই গ্রামে বসবাসকারী লোকেরা প্রধানত শিকারী এবং পাখি ছিল, যারা বেশিরভাগই খাদ্য সংগ্রহের মতো আদিম জীবিকা পদ্ধতিতে বসবাস করত। গ্রামের জমিগুলিকে চাষযোগ্য প্লটে বিভক্ত করা হয়েছিল এবং পারিবারিকভাবে বরাদ্দ করা হয়েছিল, যদিও জমির পরিমাণ ভিন্ন ছিল। প্লটগুলি পরিবার নিজে নিজে এবং ভাড়া করা কৃষি শ্রমিক, দাসা কম্মাকার দিয়ে চাষ করেছিল। ধনী কৃষকরা গাহাপতি নামে পরিচিত ছিল। গ্রামের প্রধানের তত্ত্বাবধানে সম্মিলিতভাবে সেচ নালা খনন করা হয়। ফসলের 1/6 1/6 কৃষকরা কর হিসাবে প্রদান করত, যা সংগ্রহ করেছিল। রাজকীয় এজেন্ট, কৃষক এবং রাষ্ট্রের মধ্যে সাধারণত কোন মধ্যস্থতাকারী ছিল না, যদিও কিছু গ্রাম তাদের নিজেদের ব্যবহারের জন্য ব্রাহ্মণ, ব্রাহ্মদেয় এবং বড় বণিকদের দেওয়া হয়েছিল। এটা উল্লেখ করা উচিত যে সুবিধাভোগীদের শুধুমাত্র এই জমিগুলির রাজস্ব দেওয়া হয়েছিল এবং প্রশাসনিক কর্তৃপক্ষ নয়। ব্যক্তিগত সম্পত্তির ধারণার উদ্ভব হয়েছিল, কারণ সেখানে জমির উপহার এবং বিক্রয়ের উল্লেখ রয়েছে। এটি সমানভাবে লক্ষণীয় যে এই সময়কালে লোহার লাঙ্গল ব্যবহার এবং পলিমাটির ভালো উর্বরতার কারণে কৃষিতে প্রচুর অগ্রগতি হয়েছিল। সম্ভবত প্রথমবারের মতো জমি এবং কৃষি সম্প্রসারণ ছিল, যা একটি উন্নত খাদ্য উৎপাদনকারী অর্থনীতির উত্থানে সহায়তা করেছিল। ধান ছিল প্রধান খাদ্যশস্য এবং ধান রোপণ ব্যাপকভাবে প্রচলিত ছিল।
ধানের পাশাপাশি যব, ডাল, বাজরা, তুলা ও আখ উৎপাদিত হতো। আত্রাঞ্জিখেরা ইটা ইউপি এর খননকৃত স্থান গ্রামীণ থেকে শহুরে জীবন পরিবর্তন সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে। Administrative system. The king enjoyed the highest official status and ruled with the help of officials. Higher officials were called Mahamatras, Amatyas, who probably had executive, judicial and military functions such as those of judge, chief accountant, head of the royal household, minister, mantran, and commander, Senanika, and were assisted by Ayuktas. It appears that high officers and ministers were largely recruited from the priestly class of Brahmanas, and yielded considerable authority. The Buddhist text Mahaparinibbana Sutta mentions an influential minister named Vasikara of Magadha, who enabled Ajatashatru to conquer the Gana Sangha of Vajis by effectively creating dissension in the ranks of the Lichavis of Vaishali. The real increase in state power is indicated by the formation of a large professional army. In order to sustain such a huge army, a robust fiscal system was required. Bali, a voluntary payment made by the tribesmen to their chiefs in the Vedic times, became a compulsory payment, and special officers called Balisadhakas were appointed to collect it. As mentioned earlier, it was 1/6 of the produce. The advent of writing may have helped in the assessment and collection of taxes. In addition to taxes, peasants, artisans and traders were subjected to forced labor for royal purposes. Popular assemblies like the Sabha and the Samiti almost disappeared, and instead, a small body called the Parishad, consisting exclusively of the Brahmanas, served as an advisory council to the king. প্রশাসনিক ব্যবস্থা। রাজা সর্বোচ্চ সরকারি মর্যাদা উপভোগ করতেন এবং কর্মকর্তাদের সাহায্যে শাসন করতেন। উচ্চপদস্থ আধিকারিকদের বলা হতো মহামাত্রা অমাত্য, যাদের সম্ভবত নির্বাহী, বিচারক এবং সামরিক কার্য যেমন বিচারক, প্রধান হিসাবরক্ষক, রাজপরিবারের প্রধান, মন্ত্রী এবং সেনানায়ক এবং আয়ুক্তদের সাহায্য করা হতো। দেখা যাচ্ছে যে উচ্চপদস্থ কর্মকর্তা ও মন্ত্রীরা মূলত ব্রাহ্মণদের পুরোহিত শ্রেণী থেকে নিয়োগ পেয়েছিলেন এবং যথেষ্ট কর্তৃত্ব লাভ করেছিলেন। বৌদ্ধ ধর্মগ্রন্থ মহাপরিনিবানা সূত্র মগধের ভাষাকার নামে একজন প্রভাবশালী মন্ত্রীর কথা উল্লেখ করেছে, যিনি অজাতশত্রুকে বৈশালীর লিচ্ছবিদের মধ্যে কার্যকরভাবে মতবিরোধ সৃষ্টি করে বজ্রীদের গণসংঘকে জয় করতে সক্ষম করেছিলেন। রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত বৃদ্ধি একটি বৃহৎ পেশাদার সেনাবাহিনী গঠনের মাধ্যমে নির্দেশিত হয়। এত বিশাল সেনাবাহিনীকে টিকিয়ে রাখার জন্য একটি শক্তিশালী আর্থিক ব্যবস্থার প্রয়োজন ছিল। বালি, বৈদিক যুগে উপজাতিদের দ্বারা তাদের প্রধানদের দেওয়া স্বেচ্ছায় অর্থ প্রদান একটি বাধ্যতামূলক অর্থে পরিণত হয়েছিল এবং এটি সংগ্রহের জন্য বালিসাধক নামে বিশেষ কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছিল। পূর্বে উল্লিখিত হিসাবে, এটি উৎপাদনের 1/6 ছিল। লেখার আবির্ভাব কর নির্ধারণ ও আদায় সহায়ক হতে পারে। কর ছাড়াও, রাজকীয় উদ্দেশ্যে কৃষক, কারিগর এবং ব্যবসায়ীদের জোরপূর্বক শ্রম দেওয়া হতো। সভা এবং সমিতির মতো জনপ্রিয় সমাবেশগুলি প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিল এবং পরিবর্তে, ব্রাহ্মণদের সমন্বয়ে গঠিত পরিষদ নামে একটি ছোট সংস্থা রাজার উপদেষ্টা পরিষদ হিসাবে কাজ করেছিল। Legal and social system. This period marks the origin of the Indian legal and judiciary systems. Earlier, people were governed by tribal law, which did not recognize any class distinction, but now since the caste groups in the Varna system were strongly entrenched in social life, the legal system was also partially disposed towards the higher Varnas. The civil and criminal law was based on the Varna division. The higher Varnas were considered purer, and a higher order of moral conduct was expected from the higher Varnas. All disabilities were imposed on Shudras. They were not only relegated to lower positions of the society but also deprived of religious and legal rights. Crimes committed by Shudras against Brahmanas and others were punished severely, while crimes committed against Shudras were punished lightly. Civil and criminal law was administered by royal agents, who followed retributive law. Criminal offences were governed by the idea of revenge, i.e., a tooth for a tooth, and an eye for an eye. Despite the emergence of socioeconomic disparities, kinship ties continued to be extremely important, and were eventually incorporated in the caste hierarchy. Extended kin groups were referred as Nati and Nati Kulani. Kula denoted extended patrilineal family, while Natikas included relatives on both mother's and father's side.
The importance of kinship ties can be gauged by the fact that although Buddhist monks were supposed to have renounced family ties, monastic rules were bent to make allowances for them. The strengthening of patriarchal control within the household led to the increased subordination of women. Strict control over women's sexuality was considered essential for not only the patrilineal transmission of property, but also for maintaining and perpetuating endogamous caste system. Different Brahmanical, Buddhist and Jain texts point towards the low status of women. They prescribe an ideal code of conduct for women and define their expected roles. Given the increasingly patriarchal nature of the household, it is not surprising that the preference for sons over daughters continued. The son was considered necessary for the continuation of lineage, and the performance of the father's and ancestors' funerary rites. In the Samyutta Nikaya, the Buddha is presented as consoling Prasenjit, king of Koshala, who was upset at the birth of a daughter. Buddha tells him, "Don't worry, she may prove better than a male offspring. She may grow up wise and virtuous. She will honor her mother-in-law and will be faithful to her husband. The boy she may bear may do great deeds." These words sum up the expected roles associated with womanhood. The society was clearly divided into four varnas: Brahmans, Kshatriyas, Vaishyas and Shudras. The functions of each varna were clearly laid down. According to this system, rulers and warriors were called Kshatriyas, priests and teachers formed the Brahmanical order, peasants and taxpayers were called Vaishyas, and those who served all classes were called Shudras. Members of higher varnas not only avoided the company of the Shudras, but also refused to enter into marital relations with them. A Shudra was not allowed to be appointed to any higher post, and was meant to only serve the Dvijas, Brahmins, Kshatriyas and Vaishyas, as a slave, artisan and agricultural laborer. আইনি ও সামাজিক ব্যবস্থা এই সময়কাল ভারতীয় আইনি ও বিচার ব্যবস্থার উৎপত্তিকে চিহ্নিত করে। আগে জনগণকে উপজাতীয় আইন দ্বারা শাসিত করা হতো, যা কোনো শ্রেণীভেদকে স্বীকৃতি দিত না, কিন্তু এখন যেহেতু বর্ণ গোষ্ঠী এবং বর্ণ ব্যবস্থা সামাজিক জীবনে দৃঢ়ভাবে আবদ্ধ ছিল, তাই আইনি ব্যবস্থাও আংশিকভাবে উচ্চ বর্ণের দিকে চলে গেছে। দেওয়ানি এবং ফৌজদারি আইন বর্ণ বিভাগের উপর ভিত্তি করেছিল। উচ্চতর বর্ণগুলিকে শুদ্ধ বলে মনে করা হতো এবং উচ্চতর বর্ণগুলির থেকে উচ্চতর নৈতিক আচরণের আশা করা হতো। শূদ্রদের উপর সমস্ত অক্ষমতা আরোপ করা হয়েছিল। তারা শুধু সমাজের নিম্ন পদে নিয়োজিত ছিল না, ধর্মীয় ও আইনগত অধিকার থেকেও বঞ্চিত ছিল। ব্রাহ্মণ এবং অন্যান্যদের বিরুদ্ধে শূদ্রদের দ্বারা সংঘটিত অপরাধের জন্য কঠোর শাস্তি দেওয়া হতো, অন্যদিকে শূদ্রদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য হালকা শাস্তি দেওয়া হতো। দেওয়ানি এবং ফৌজদারি আইন রাজকীয় এজেন্টদের দ্বারা পরিচালিত হতো, যারা প্রতিশোধমূলক আইন অনুসরণ করত। ফৌজদারি অপরাধগুলি প্রতিশোধের ধারণা দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন দাঁতের বদলে দাঁত এবং চোখের বদলে চোখ। আর সামাজিক বৈষম্যের উত্থান সত্ত্বেও আত্মীয়তার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং শেষ পর্যন্ত বর্ণের শ্রেণীবিন্যাসে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বর্ধিত আত্মীয় গোষ্ঠীকে নটি এবং নটি কুলানি হিসাবে উল্লেখ করা হয়। কুলা বর্ধিত পুরুষতান্ত্রিক পরিবারকে নির্দেশ করে, যখন নাটকগুলি মা এবং পিতা উভয় পক্ষের আত্মীয়দের অন্তর্ভুক্ত করে। আত্মীয়তার বন্ধনের গুরুত্ব অনুমান করা যেতে পারে যে যদিও বৌদ্ধ ভিক্ষুকদের পারিবারিক বন্ধন ত্যাগ করার কথা ছিল, তাদের জন্য ভাতা দেওয়ার জন্য সন্ন্যাসীর নিয়ম ছিল। পরিবারের মধ্যে পিতৃতান্ত্রিক নিয়ন্ত্রণ জোরদার করার ফলে নারীর অধীনতা বৃদ্ধি পায়। নারীর যৌনতার উপর কঠোর নিয়ন্ত্রণ শুধুমাত্র সম্পত্তির পিতৃতান্ত্রিক সঞ্চালনের জন্যই নয়, অন্তঃসত্ত্বা বর্ণপ্রথা বজায় রাখার জন্য এবং স্থায়ী করার জন্য অপরিহার্য বলে বিবেচিত হয়েছিল। বিভিন্ন ব্রাহ্মণ্য, বৌদ্ধ ও জৈন গ্রন্থে নারীর নিম্ন মর্যাদার দিকে ইঙ্গিত করা হয়েছে। তারা মহিলাদের জন্য একটি আদর্শ আচরণবিধি নির্ধারণ করে এবং তাদের প্রত্যাশিত ভূমিকা সংজ্ঞায়িত করে। পরিবারের ক্রমবর্ধমান পিতৃতান্ত্রিক প্রকৃতির পরিপ্রেক্ষিতে এটি আশ্চর্যজনক নয় যে কন্যাদের চেয়ে পুত্রদের অগ্রাধিকার অব্যাহত ছিল। বংশের ধারাবাহিকতার জন্য এবং পিতা এবং পূর্বপুরুষদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের জন্য পুত্রকে প্রয়োজনীয় বলে মনে করা হয়েছিল। চৌথ নিকায়ে বুদ্ধকে প্রসেনজিৎ কোশলের রাজা, সান্ত্বনা স্বরূপ উপস্থাপিত করা হয়েছে, যিনি একটি কন্যার জন্মে বিচলিত হয়েছিলেন। বুদ্ধ তাকে বলেন, চিন্তা করো না, সে পুরুষ সন্তানের চেয়ে ভালো প্রমাণিত হতে পারে। সে জ্ঞানী এবং গুণী হয়ে উঠতে পারে।
সে তার শাশুড়িকে সম্মান করবে এবং তার স্বামীর প্রতি বিশ্বস্ত থাকবে। সে যে ছেলেটিকে ধারণ করতে পারে সে মহান কাজ করতে পারে। এই শব্দগুলো নারীত্বের সাথে যুক্ত প্রত্যাশিত ভূমিকার যোগফল দেয়। সমাজ পরিষ্কারভাবে 4 বর্ণে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। প্রতিটি বর্ণের কার্যাবলী স্পষ্টভাবে বিধৃত ছিল। এই ব্যবস্থা অনুসারে শাসক ও যোদ্ধাদের বলা হতো ক্ষত্রিয়, পুরোহিত এবং শিক্ষকরা ব্রাহ্মণ্য ব্যবস্থা গঠন করেছিলেন, কৃষক ও করদাতাদের বলা হতো বৈশ্য, এবং যারা সমস্ত শ্রেণীর সেবা করত তাদের বলা হতো শূদ্র। উচ্চবর্ণের সদস্যরা শুধু শূদ্রদের সঙ্গী এড়িয়ে চলত না, তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্কেও প্রবেশ করতে অস্বীকার করত। একজন শূদ্রকে কোন উচ্চ পদে নিয়োগের অনুমতি দেওয়া হয়নি এবং শুধুমাত্র দ্বিজদের ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, দাস, কারিগর এবং কৃষি শ্রমিক হিসাবে সেবা করার জন্যই বোঝানো হয়েছিল। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।